জিয়াউর রহমান যেভাবে বন্দুক দেখে ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা দখল করে দল গঠন করেছিল, দল গঠন করে হা না ভোট করেছিল, হা না ভোট করার পরে সে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল। সেম থিং এই ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা দখল করেছে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সে মেটিকুলাস প্ল্যান করে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখল করে এনসিপি গঠন করেছে। এখন সে ওই পথ ধরেই সে এই এনসিপি কে সাহায্য করছে বা এনসিপি কে ক্ষমতায় আনতে চায় এই কিশোর গ্যাংদেরকে। এবং সেই আমি বলবো যে ওনা বলছেন কি দুঃখ প্রকাশ করেনি, গণহত্যা তো আওয়ামী লীগ করেনি, কেন দুঃখ প্রকাশ করবে? এই 7.6 এই গুলি কি পুলিশ ব্যবহার করে? পুলিশকে যে ওরা হত্যা করলো, পিটিয়ে পুড়িয়ে মারলো, সেগুলির বিচার বন্ধ করে রাখা হলো? কেন রেল লাইনে আগুন দেওয়া হলো, কেন মেট্রো রেল আগুন দেওয়া হলো, কেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেই ভবন পুড়িয়ে দেওয়া হলো, কেন ত্রাণ মন্ত্রণালয়ের ভবন পুড়িয়ে দেওয়া হলো? কারা করলো? এবং উনি বলেছেন, একটা কথা স্বীকার করেছেন যে বিএনপি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীদার, তার মানে এই অপরাধগুলির সাথে একই সাথে যুক্ত রয়েছে বিএনপি, একই সাথে যুক্ত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল কে? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য এই বিএনপি দায়ী। এই প্রশ্নবিদ্ধ করেছিল কে? তত্ত্বাবধায়ক সরকারকে। দলীয় পার্টিজান লোককে চিফ জাস্টিসকে তারা ক্ষমতায় আনবার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া এবং ভোট করে সেই ভুয়া ভোটার 1,30,00,000 ভুয়া ভোটার সংযুক্ত করা, তাদের প্ল্যান করেছিল ক্ষমতায় আবার দীর্ঘায়িত করার জন্য। এই যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটাকে, সেই ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে দিয়েছিল, যে কারণে সেই ব্যবস্থায় আর থাকেনি। কোর্ট থেকে সেটি বাতিল হয়েছে এবং সংসদে, ওই পার্লামেন্টে আমি ছিলাম, 15 অ্যামেন্ডমেন্টের সময় আমি সংসদে ছিলাম সংসদ সদস্য। সুতরাং আমরা দেখেছি তো। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসই করেছে বিএনপি এবং এটা বাতিলের জন্য বিএনপি দায়ী। প্রশ্নবিদ্ধ করেছিল ওরা। আর অনেক কথাই বলেছেন। সিপাহী জনতা বসিয়েছে জিয়াউর রহমানকে, তাহলে এনসিপি বসিয়েছে এই ডক্টর ইউনূসকে। তাহলে তাহলে ঠিকই আছে। আমি যে বলছি যে এই যে অনুসরণ করা, এবং যে কারণে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানকে খুঁজে পায়, উৎসটা কোথায়, জন্মটা কোথায়, সেটা বুঝতে হবে। সুতরাং এই যে আজকের যে অবস্থার জন্য দায়ী, সেটা আমি বলবো যে বিএনপি যেহেতু স্বীকারই করছে, উনি একজন রেসপন্সিবল পার্সন, উনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, তিনি বলছেন যে বিএনপি গণ অভ্যুত্থানের এই ইএনসিপির সাথে, এদের সাথে অংশীদার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে 75-এর 15 আগস্টকে আবার সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করা, নাম্বার 2 অবৈধভাবে ক্ষমতা দখল করা। জি, প্রথমটা পারেনি, মহান আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যাকে, কিন্তু দ্বিতীয়টা তারা এসেছে। এখন মানুষ তো বুঝতে পারছে। এখন আপনি দেখবেন যে একটা রিক্সাওয়ালা, সেও বুঝতে পারছে সে ভালো নেই, বাংলাদেশের মানুষ আসলে ভালো নেই, জি, ভালো থাকতে পারে না। আজকে বাংলাদেশের অর্থনীতি, এই নোবেল বিজয়ী এই ইউনূস সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সামাজিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভিতরে সামাজিক মূল্যবোধ নেই, মানুষ হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করছে, মানুষ ভিডিও করছে, মানুষের মনুষ্যত্ব গেল কোথায়? আজকে শিক্ষকদেরকে অপমান করা, বীর মুক্তিযোদ্ধাদেরকে কোর্টে নিয়ে হাত করা দিয়ে দাঁড় করানো, এই স্বাধীনতা বিরোধীদের, এই গণহত্যাকারীদেরকে যেই কোর্ট করা হয়েছিল 71 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকে আজকে সমস্ত জেলখানাগুলোর থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাত করা পরিয়ে ওই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই তো বাংলাদেশের চিত্র। আর কি হয়েছে? আর আরেকটা জিনিস অনুসরণ করেছে এই ডক্টর ইউনূস এদেরকে, সেটা হচ্ছে নিজের ব্যবসাটাকে ভালো বোঝে। সে নিজের ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিয়েছে, বিশ্ববিদ্যালয় নেওয়া, জনশক্তি অর্গানাইজেশন নেওয়া, তারপরে তার যে সাধারণ মানুষের টাকা, এই ট্যাক্সের টাকা 600 কোটি টাকা একচোটে নিজেরটা নিজে মাপ করে দেওয়া। সুতরাং এই ডক্টর ইউনূসের সাথে এরা মিলেমিশে একটা বাংলাদেশকে, যিনি
একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশকে মানুষ অনুসরণ করত। আর সব সূচকে পাকিস্তান পিছিয়ে ছিল বাংলাদেশের চাইতে। এখন পাকিস্তান কেন প্রীতি? এখন পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সুতরাং এই বাংলাদেশ এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে। এটার জন্য বিএনপিকেও দায় দায়িত্ব নিতে হবে। আর আওয়ামী লীগ কোনো গণহত্যা করেনি, শেখ হাসিনা কোনো গণহত্যা করেনি, এগুলো ফেক, এগুলো মিথ্যা, মিথ্যা অভিযোগে আজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এই বীর মুক্তিযোদ্ধাদের। সুতরাং এগুলো এভাবে চলতে পারে না। সাধারণ মানুষ আবার সাপোর্ট করবে আওয়ামী লীগকে, এবং এই ভয়ে তারা আওয়ামী লীগকে একটা যে দেশের যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলটিকে আজকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। আন্তর্জাতিকভাবে প্রেশার দেওয়া হচ্ছে যাতে এরকমটা না হয়। এই মানুষগুলি আমরা শুনতে পাচ্ছি, সঞ্জিতা বা আপনার কাছে আবারও ফিরছি আমি, আমরা শুনতে পাচ্ছি বেশ ধরেন মমিনুল হক সহ ইসলামিক দলগুলোকে বিএনপি এখন কাছে টানার চেষ্টা করছে। এর মধ্যে ধরেন তার গতকালে আমি শুনছিলাম না আজকেই বিএনপি থেকে বলা হচ্ছে যে বিএনপি মদিনার ইসলাম অনুসরণ করে আর জামাত অনুসরণ করে মওদুদির ইসলাম। মানে আপনারা কি মনে করেন যে আপনারা ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারবেন? ইসলামিক দল অনেক ইসলামিক জামাত ছাড়া, জামাত আর একটি দল ছাড়া কিন্তু মানে আপনার হেফাজত সবচেয়ে ইসলামিক বড় মানে তাদের দল। তাদের সব জায়গায় প্রত্যেকটা আনাচে কানাচে তাদের লোক আছে। তো হেফাজত ইসলাম কিন্তু আমাদের সাথে আছে, কিন্তু তার আগে নমিনেশন দিচ্ছেন। হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়, আপনারা এখন তাদের রাজনৈতিক দল হলো। হ্যাঁ, তারা আসছে, নমিনেশন দিচ্ছেন কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যেহেতু আপনার এই প্রক্রিয়া শুরু হয় নাই, এটা দৃশ্যমান হবে হয়তো চিরেই। কিন্তু আমাদের সঞ্জিতা আপা যেটা বললেন যে 2008 সালের কথা, 2008 সালে আপনারা জানেন যে 111-এর সময় শেখ হাসিনা সবসময় 111-এর নায়কদেরকে বলেছে যে তাদেরকে সমর্থন দিয়ে বলেছেন তাদেরকে রেকটিফাই করবেন, কিন্তু বিএনপি সবসময় বলেছে না, আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। তো যখন আমরা স্টেট ডিপার্টমেন্টে যখন কথা বলেছি, তখন স্টেট ডিপার্টমেন্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে এই 111 আর টিকতে পারবে না, ওদের একটা গণতান্ত্রিক সরকার দরকার। এবং সেই দিক থেকে তারা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে এখন যদি নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতায় আসবে। আমি বলেছিলাম যে সেখানে বিএনপি না হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তখন স্টেট ডিপার্টমেন্টে বলেছে যে তাহলে কিংস পার্টির কি হবে, এই 111-এর যারা নাকি জেনারেলদের কি হবে। তো তারা মানে আমরা চাই না যে তাদের বিচার হোক বা তাদের কোনো ক্ষতি হোক। তো সেই কারণে তারা কিন্তু একটা নেগোসিয়েশনের ফর্মুলা দিয়েছিল। তো আপনার 111-এর আপনার নায়করা আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছে যে আপনাকে ক্ষমতায় বসাবো, কিন্তু আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে নতুন ঘটনা শুনতেছি। আচ্ছা হ্যাঁ, শুনবেন তো, শুনে আপনার সময় বললেন, আমি বলছি। তো এখন যে বিএনপি, আচ্ছা আপনি বললেন, আপনার সময় বললেন, আপনার সময় বললেন, অসুবিধা নেই। তো এখন বিএনপি বলেছেন আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাই না। অন্যদিকে শেখ হাসিনার কাছে গিয়েছেন, তারা শেখ হাসিনা এটাকে ওয়েলকাম করেছে এবং তাদেরকে আপনার বিচার করবে না, তাদেরকে আরো প্রমোশন দিবে, এই দস্তখত তিনি দিয়েছেন। কিন্তু এই জেনারেলরা শেখ হাসিনার কথা বিশ্বাস করেনি, সেই কারণে তিনি এই জেনারেলরা চলে গেলেন কোথায়, ভারতে আমাদের প্রণব বাবুর কাছে গেলেন, প্রণব বাবুকে উইটনেস করলেন। তার একটা বইতেও লেখা আছে, এটা প্রণব বাবুর বইতেও তিনি লিখেছেন। তো উইটনেস করে এই যখন প্রণব বাবুকে কাছে উইটনেস করলেন, এই ঢুকে গেল। প্রণব বাবু শেখ হাসিনার সাথে যোগাযোগ করে এই ঢুকে গেল যে হ্যাঁ, তোমাকে আমরা ক্ষমতায় বসাবো, তোমাকে আমরা 40 বছর আজীবন রাখবো, কিন্তু আমাদের কথা শুনতে হবে। এবং তাই হয়েছে। এবং আপনারা দেখেছেন যে মাসুদউদ্দিন যে জেনারেল, তারেক সাহেবকে যে নির্যাতন করেছেন, সেই মাসুদউদ্দিনকে 3 বার প্রমোশন দিয়েছে, তাকে অ্যাম্বাসেডর করা হয়েছে অস্ট্রিয়াতে। যেই শেখ হাসিনা বললো যে 111-এ, আমি শেষ করে আপনার সময় বললেন। এখন সেই ক্ষেত্রে আপনার এই মাসুদউদ্দিনকে 3 বার প্রমোশন দিয়েছে শেখ হাসিনা, মানে আত্মীয়কে দিয়েছে, কারণ কত বড় মানে সে মানে আত্মীয়র মানে কি বন্ধু। যাই হোক, মাসুদউদ্দিনকে 3 বার, যাই হোক, আর জেনারেল
আচ্ছা না, জেনারেলি আমরা বরং জেনারেল একটু আগে বাড়ি, আমরা একটু আগে আচ্ছা যাক বাড়ি। আমি শেষ করি জেনারেল মইনুদ্দিনকে আপনাদের মানে একটু শাস্তি দেয় না, কিছু করে নাই। সংকটটা কি হবে? সামনে সংকটটা না, কিভাবে আমি সমাধান করবেন সেটা বলুন। না আমি আমাকে আমি আপনার বুঝলেন? প্রশ্নে আসতেছি, আপনাদের দুজনের আপনার কাছে প্রশ্নে আমি আসতেছি। প্রশ্ন করি, আজকে বাংলাদেশের যে অবস্থা, ধরেন একমাত্র সাংবিধানিক হুম। পদ হিসেবে টিকে আছে রাষ্ট্রপতির পদটি। এইটিকে ধরেন একটা জুলাই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে, যে ঘোষণাপত্রটি আপনারা স্বাক্ষর করে এসেছেন, এটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির পদটি অমিট হয়ে যাবে। এখন এই সংকটের মধ্যে আপনারা কি এরকম পরস্পরের দিকে এখনো কাদা ছোড়াছুড়ি করতে থাকবেন? এই তো আপনাদের সেটা আমি বলতেছি না, এই কারণে তো না আচ্ছা শেষ করি একজন করে বলি। আপনার আপা যে মানে যেভাবে বললেন আজকে টকশোটা ছিল মানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, কিন্তু উনি তো মানে বিএনপির বিরুদ্ধে যেভাবে বললেন এটা হলো বিএনপির চরিত্র। এখন আমি একটু উত্তর দিতে হবে, কারণ আপনার তত্ত্বাবধায়কের প্রশ্ন আসছে। তত্ত্বাবধায়ক কেন বাতিল করলেন? তত্ত্বাবধায়কে দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5টা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে দাঁড়িয়ে পাশ করেছে। শেখ হাসিনা 5টা দাঁড়াইতে সাহসী পায় না, 3টা দাঁড়িয়ে ফেল করেছে। আমাদের সাদেক হোসেন খোকার কাছে ফেল করেছে। যখন সাদেক হোসেন খোকা আপনার এই একজন মন্ত্রী ছিল না, তখন একটা ওয়ার্ড কমিশনের নেতা ছিলেন। আপনার মেজর মান্নান, অখ্যাত মেজর মান্নান, কেউ চিনে না ঢাকাতে, তার কাছে শেখ হাসিনা পরাজয় বরণ করেছে 91-এ, যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছে নির্বাচন। অতএব তত্ত্বাবধায়ক সরকার কেন শেখ হাসিনা মেনে নেবেন? জানেন যে সে 3টা দাঁড়াইলেও ফেল করে। অতএব এইগুলি বলে লাভ নাই, জনগণ জানে। আমি যতই আজকে বলি এই কথা জনগণও জানে। জনগণ জানে বলেই তো গণঅভ্যুত্থানটা হয়েছে। গণঅভ্যুত্থান আবার পালিয়ে যায় নাই। শেখ হাসিনা দম্ভ করে বলেছে আমি শেখ হাসিনা পালায় না। তো পালায় না মানে এটা কি পালাইলো না, কি কোথায় গেল? মানে যদি তাকে হত্যার উদ্দেশ্যে জনগণ যায়, জনগণ তো গিয়েছে আপনার মানে গণভবনের অভিমুখে যে হ্যাঁ তোমাকে পদত্যাগ করতেই হবে। তো এখন 75-এর জনগণ রাইট পালিয়ে যখন যায়, আমি বললাম তো সে ফেরাউনের পরে এইভাবে দলবল সহ পালিয়ে গেছে। সংশোধন হ্যাঁ হন এইভাবে যে সুলতান না বলছিলেন না আপনি যেভাবে বললেন না, আপনি যেভাবে কথা বললেন আপনি আচ্ছা শেখ হাসিনা খুন করে নাই। আপনি কিন্তু না আপনি বললেন না আপনি বললেন যে শেখ হাসিনা না শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই, খুন করে নাই। আপনি এই যে 1500 লোক মারা গেল, সব মানে কারা করেছে, বিএনপি মেরেছে। না, এগুলি এই সমস্ত কথাবার্তা তো জনগণ খাবে না তো। আপনার এগুলি হেলিকপ্টার দিয়ে এগুলি করলো। আপনি শুনেন অন্যায় না করলে কি পালিয়ে যায়? 200 মিলিয়ন পালিয়ে যায়। তো এখানে তো দলবল সহ পালিয়ে যায়। সরকারকে ফেলে দেওয়ার জন্য এই 200 মিলিয়ন ডলারের মধ্যে আপনারা তো অংশীদার হিসেবে কত টাকা পেয়েছেন গিয়াস ভাই? না কিসের 200? আপনার না শুনেন প্রতি বছর আচ্ছা শুনেন বাংলাদেশে গিয়েছে শেখ হাসিনা ফেলে দেওয়ার জন্য আপনাদের গণ অভ্যুত্থানে। না কেউ কোনো টাকা জানে, কোনো টাকা জানে। বাংলাদেশে শুনেন বাংলাদেশের জনগণ রিক্সা চালক যারা আছে, শ্রমিক রিক্সা চালক, তারা তো রাস্তা নেমেছে। আপনার শুনেন এখন তো লন্ডনের পত্রিকায় এসেছে যে ভূমি মন্ত্রী সহ কতগুলি বাড়ি, সালমান রহমানের কতগুলি বাড়ি, শেয়ার মার্কেটে তারা কত টাকা, এগুলো তো সব বেরিয়ে আসতেছে। তো মানে আপনাদের লজ্জা নাই যে আপনারা যে চুরি করার পরে এত গণঅভ্যুত্থানের পরেও আপনারা স্বীকার করেন না। শুনেন যেই দেশ পালিয়ে যায়, যারা নাকি পালিয়ে যায়, শুনেন তাদের তো ফাঁস দিয়ে মরা উচিত। আপনাদের তো ফাঁস দিয়ে মরা উচিত যে দেশ থেকে পালিয়ে গেল। 1 সপ্তাহ আগে বলেছে শেখ হাসিনা পালায় না, আর দেশ থেকে পালিয়ে যায় একা না তো, দলবল সহ। আপনার ভারত আশ্রয় দিয়েছে, ভারত আশ্রয় দিয়েছে। এভাবে আপনাদের চরিত্র যদি না বদলান, আপনাদের বাংলাদেশে আর জায়গা নাই, বাংলাদেশে আর যেতে পারবেন না। আপনাদের দল নিষিদ্ধ হয়েছে, এইটাই থাকবে, জনগণ নিষিদ্ধ করেছে। যদি শিক্ষা না হয় তাহলে আপনাদের শিক্ষা না শিক্ষা কি হবে? আমরা শুনেন বিএনপি জনগণের দল, বিএনপিকে কখনোই এর সাথে আপনারা গিয়েছেন, এই জামাতের সাথে আপনারা গিয়েছেন, জামাতের সাথে আপনারা যুগপৎ আন্দোলন করেছেন, গোলাম আজমের পা ধরেছেন আপনারা 96 যান নাই জামাতের সাথে যান নাই। শুনেন এর সাথে আপনারা গিয়েছেন না, এর সাথে আপনারা গিয়েছেন, তাহলে আপনারা তো স্বাধীনতার যে মূল মন্ত্র, স্বাধীনতার যে চেতনা আপনারা সব ধ্বংস করেছেন। আপনারা শুনেন এই যে প্রশ্নপত্র ফাঁস করে শুনেন শিক্ষা ব্যবস্থা আপনারা ধ্বংস করেছেন, এই যে আপনার কি বলে প্রশ্নপত্র ফাঁস করে কি না করেছেন আপনারা দেশের যে আজকে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি। আপনারা যাদের দোষর এখন তারা তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।